প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই করোনাকালীন যে দুর্যোগে তোমাদের অনলাইন ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি। তোমরা জানো যে বৈশ্বিক যে দুর্যোগ করোনা মহামারীর কারণে লেখাপড়া, পড়াশুনো সহ সমস্ত কার্যক্রম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তোমাদের এই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্দেশিত এবং বাগেরহাট সরকারি মহিলা কলেজ আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাহনেওয়াজ হোসেন, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, বাগেরহাট সরকারি মহিলা কলেজ, বাগেরহাট। প্রথমেই আমরা দেখে নিই আজকের পাঠ পরিচিতি। আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা হলো অনার্স প্রথম বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান বৈদেশিক সরকার, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স সম্পর্কে। আর আজকের যে অধ্যায়টা নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সেটা হলো 4 অধ্যায়। তাহলে আমরা দেখে নিই আজকের আলোচনার টপিকসটা। আজকের আলোচনার টপিকস হলো প্রিভি কাউন্সিল, মন্ত্রিপরিষদ ও ক্যাবিনেট। তোমরা দেখতে পাচ্ছ প্রিভি কাউন্সিল, মন্ত্রিপরিষদ ও ক্যাবিনেট। তো প্রিভি কাউন্সিল কোনটা, মন্ত্রিপরিষদ কোনটা, ক্যাবিনেট কোনটা, এটা নিয়ে আমরা পরবর্তীতে 2-3টা ক্লাস মিলে পুরো আলোচনা করব। তাহলে আমরা প্রথমে দেখে নিই ব্রিটেনের যে পার্লামেন্ট ব্যবস্থা কিভাবে গঠিত হয়, বা ব্রিটেনের যে শাসন ব্যবস্থা কিভাবে হবে, ব্রিটেনের মন্ত্রিসভা কিভাবে হবে, এ সকল বিষয় সম্পর্কে আমরা একটা ধারণা পাব। তো ব্রিটেনের যে শাসন ব্যবস্থা মূলত হচ্ছে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা, কিন্তু এখানে নিয়মতান্ত্রিক আবার রাজতন্ত্র বিদ্যমান রয়েছে। একদিকে কি সংসদীয় গণতন্ত্র রয়েছে, অন্যদিকে নিয়মতান্ত্রিক রাজতন্ত্রও রয়েছে। দুটার সংমিশ্রণেই একটা ব্যবস্থা, একটা শাসন ব্যবস্থা ব্রিটেনে বিদ্যমান রয়েছে। তো নিয়মতান্ত্রিক বা নন ফেডারেল বলতে বোঝায় কনস্টিটিউশনাল অর নমিনাল, আর প্রকৃত বা কার্যকরী বলতে বোঝায় রিয়েল অর ওয়ার্কিং। আমরা জানি, এর আগেও আমরা অন্য ক্লাসে আমরা পড়েছি যে প্রত্যেকটা শাসন ব্যবস্থায় একজন রিয়েল এক্সিকিউটিভ থাকে এবং একজন নমিনাল এক্সিকিউটিভ থাকে। তো ব্রিটেনে নিয়মতান্ত্রিক যে শাসক হলেন রাজা বা রানী, আর প্রকৃত শাসক হলেন প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে মন্ত্রিসভা বা ক্যাবিনেট থাকে, তারা হচ্ছে প্রকৃত শাসক। তাহলে কি হচ্ছে, একদিকে নিয়মতান্ত্রিক শাসক হচ্ছে রাজা বা রানী যিনি ক্ষমতায় থাকেন, এবং অন্যদিকে প্রকৃত শাসক হলেন প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে ক্যাবিনেট বা মন্ত্রিসভা থাকে, তারা হচ্ছে প্রকৃত শাসন ব্যবস্থা বা শাসন কার্যক্রম চালু রাখে। তো এই বিষয় সম্পর্কে আমরা এখন ডিটেলসে জানতে পারবো। প্রথমে আমরা দেখে নিই প্রিভি কাউন্সিলের বিবর্তন ও গঠন সম্পর্কে। প্রিভি কাউন্সিল প্রথমে শুরু হয় নরমান যুগে। তোমরা জানো যে এর আগেও যখন ব্রিটিশ সাম্রাজ্যের বা ব্রিটিশ রাজতন্ত্রের উদ্ভব এবং বিকাশ সম্পর্কে আমরা পড়িয়েছি, তখন আমরা নরমান যুগ সম্পর্কে আলোচনা করেছি। তো নরমান যুগে যে রাজার ক্ষুদ্রতম পরিষদ ছিলেন এই প্রিভি কাউন্সিল। তো প্রিভি কাউন্সিল সাধারণত কি হতো, রাজাদের বিভিন্ন পরামর্শ দানের জন্য, রাজাদের বিভিন্ন কাজে বিভিন্ন এককভাবে সিদ্ধান্ত নিলেও তাদের পরামর্শ করার জন্য তাদের একটা কাউন্সিল থাকতো, সেটাই প্রিভি কাউন্সিল। তারা শাসন, বিচার এবং রাজস্ব সম্পর্কিত কাজের মধ্যে কোনো পার্থক্য করতো না, তারা সকলে মিলেই একই রকমই কাজ করতো। এবং এখানে যে প্রিভি কাউন্সিলের সদস্য হতেন কারা, রাজ পরিবারের পদস্থ কর্মকর্তা, জমিদার শ্রেণী, এরা ছিলেন প্রিভি কাউন্সিলের সদস্য। পরবর্তীতে ত্রয়োদশ শতাব্দীতে প্রিভি কাউন্সিলের সদস্যগণ ছিলেন রাজার বেতনভুক্ত কর্মচারী। এর আগে যেটা বিষয় ছিল যে রাজ পরিবারের উচ্চপদস্থ কর্মচারী এবং জমিদার শ্রেণী, তারা কিন্তু এর জন্য আলাদা কোনো বেতন পেতেন না, একসাথেই মিলেমিশে যেত তাদের মেইন কাজের সাথে। কিন্তু পরবর্তীতে ত্রয়োদশ শতাব্দীতে কি হয়, তাদের জন্য রাজ কর্মচারী বা আলাদাভাবে বেতনভুক্ত রাজকর্মচারী হিসেবে তাদের নিয়োগদান করা হয়। এই জন্যই প্রিভি কাউন্সিল নির্ভর করতো যে এর সংখ্যা কেমন হবে, তার নির্ভর করতো রাজার ইচ্ছা অনুযায়ী। তো 1404 সালে এই সংখ্যাটা ছিল 19 জন। প্রিভি কাউন্সিলের শক্তি, ক্ষমতা এবং প্রাধান্য
এগুলো নির্ভর করত রাজার ব্যক্তিগত ক্ষমতা ও প্রাধান্যের উপর। অর্থাৎ রাজা যদি ব্যক্তিগতভাবে স্ট্রং হতেন, শক্তিশালী হতেন, সেক্ষেত্রে প্রিভি কাউন্সিল তার ইশারাতেই কাজ করত। কিন্তু অন্যদিকে রাজা যদি দেখা যায় নিজেই দুর্বল প্রকৃতির হয়ে থাকেন, তখন প্রিভি কাউন্সিল তাদের নিজস্ব ইচ্ছা বা তাদের যে ক্ষমতা সেগুলো জাহির করার চেষ্টা করত। সাধারণত আমরা দেখে থাকি যে যখন তৃতীয় হেনরি, তারপর দ্বিতীয় রিচার্ড এবং ষষ্ঠ হেনরি, এই তিনজনের ক্ষেত্রে দেখা যায় কি প্রিভি কাউন্সিল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকতেন। অর্থাৎ রাজা যে কার্যক্রমগুলো পরিচালনা করত সেগুলো আসলে নিজস্ব কার্যক্রমগুলো ছিল না, মূলত প্রিভি কাউন্সিলই তাদের রাজাকে দিয়ে তাদের ইচ্ছার প্রকাশটা ঘটাতো। কিন্তু অন্যদিকে যখন আমরা দেখতে পাই যে সপ্তম হেনরির কথা, সপ্তম হেনরি কিন্তু প্রিভি কাউন্সিলকে নিজের মতো করেই ব্যবহার করতো। অর্থাৎ নিজের যে রাজাকা বা নিজের যে সিদ্ধান্ত প্রকাশের হাতিয়ার হিসেবেই প্রিভি কাউন্সিলকে ব্যবহার করত। সুতরাং আমরা দেখতে পাচ্ছি একদিকে তৃতীয় হেনরি, ষষ্ঠ হেনরি এবং তারপর যে তৃতীয় হেনরি এবং যে দ্বিতীয় রিচার্ড এবং হচ্ছে ষষ্ঠ হেনরি, তারা কি করতেন, একদিকে যেমন করতেন যে ইসের দ্বারা প্রিভি কাউন্সিল দ্বারা পরিচালিত হতেন, অন্যদিকে দেখা যায় যে সপ্তম হেনরি কি করতেন, প্রিভি কাউন্সিলকে নিজের মতো করে চালনা করতেন। অর্থাৎ রাজার ক্ষমতা এবং শক্তির উপরই এটার অস্তিত্ব নির্ভর করে, বা এটা কতটুকু কি কার্যক্রম পরিচালনা করতে পারবে তা নির্ভর করে থাকে। তারপর আমরা দেখে নিই যে 16 শতাব্দীতে টিউডর যে রাজবংশের শাসনকালে প্রিভি কাউন্সিলের ক্ষমতার শীর্ষে আরোহণ করে। আইন শাসন এবং বিচার সংক্রান্ত ক্ষমতা সহ প্রিভি কাউন্সিল নিজেদেরকে সরকার পরিচালনার একটি অংশ হিসেবে তুলে ধরে। গৃহযুদ্ধ এবং পরবর্তীকালে বেশ কিছু সময় এই প্রিভি কাউন্সিলের কোনো অস্তিত্বই ছিল না। পরবর্তীতে 1660 সালে প্রিভি কাউন্সিলের পুনরুত্থান ঘটে, কিন্তু এই প্রিভি কাউন্সিলের পুনরুত্থান ঘটলেও তারা পুনরায় তাদের পুরনো যে হারানো ক্ষমতা, প্রভাব এবং গৌরব কখনোই ফিরে পায়নি। পরবর্তীতে যে প্রিভি কাউন্সিলের সদস্য সংখ্যা আস্তে আস্তে বাড়তে থাকে এবং বর্তমানে যে প্রিভি কাউন্সিলের সদস্য সংখ্যা তা হলো মোট প্রায় 300 জন। সকল সদস্য যারা বর্তমানে রয়েছেন তারা হচ্ছে বর্তমান এবং এর আগের যারা ক্যাবিনেট সদস্য ছিলেন তারা, কমন সভার যারা স্পিকার আছেন, ক্যান্টারবেরির ও ইয়র্কের যে আর্চ বিশপগণ এবং হাইকোর্টের যে প্রাক্তন যারা বিচারপতি এবং রাজ পরিবারের উচ্চপদস্থ কর্মকর্তা, রাজপুত্রগণ, এটা নিয়েই প্রিভি কাউন্সিল গঠিত হয়। এছাড়াও শিল্প, শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য, রাজনীতি ইত্যাদি ক্ষেত্রে যারা গুরুত্বপূর্ণ এবং জনগুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন তাদেরকেও সম্মানসূচকভাবে প্রিভি কাউন্সিলের সদস্যপদ দেয়া হয়ে থাকে। প্রিভি কাউন্সিলের নিয়মিত সভা, আসলে প্রিভি কাউন্সিল বর্তমানে একটা জাস্ট কাগজে বাঘ, একসময় এটা একটা প্রকৃত বাঘ থাকলে আজকে এটা দন্ত নখহীন একটা বাঘে পরিণত হয়েছে। প্রিভি কাউন্সিল বর্তমানে মূলত কোনো ক্ষমতা নাই। প্রিভি কাউন্সিল নিয়মিত সভা আহ্বানেরও কোনো ব্যবস্থা নেই। রাজার মৃত্যুর পর বা রাজার বিবাহ সিদ্ধান্তের পর প্রিভি কাউন্সিলের একটা মিটিং অনুষ্ঠিত হতে পারে। এই 300 জন সদস্য প্রায় রয়েছে, কিন্তু এর মধ্যে মাত্র 3 জন সদস্য হলেই কি করতে পারে, প্রিভি কাউন্সিল তাদের বৈধ অধিবেশন আহ্বান করতে পারে। সাধারণত 4 থেকে 6 জন সদস্যের উপস্থিতিতেই কাউন্সিলের কার্যাবলী পরিচালিত হয়। ক্যাবিনেটের যে বর্তমান যে ক্যাবিনেটের বা রানিং যে ক্যাবিনেটের যে মন্ত্রীরা থাকেন তারাই রাজা বা রানীর উপস্থিতিতে এই কার্যগুলো পরিচালনা করে থাকে। সাধারণত দেখা যায় কি রাজা বা রানীর বা প্রিভি কাউন্সিলের আসলে কোনো ভূমিকাই নাই, কারণ প্রিভি কাউন্সিল একসময় রাজা বা রানীর নেতৃত্বে বা রাজার মেইন ক্ষমতা গ্রহণের ক্ষেত্রে বা মেইন ক্ষমতা যে কাজের ক্ষেত্রে শাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থা বা আইন ব্যবস্থা প্রত্যেকটা ক্ষেত্রে প্রিভি কাউন্সিলের মূল কাজগুলো পরিচালনা করে থাকতো এক সময়। আর এখন জাস্ট এটা একটা কাগজে বাঘ হিসেবে বলা যায়, কারণ এখানে প্রিভি কাউন্সিল মূলত ক্যাবিনেটরাই পরিচালনা করে থাকে, রাজা রানীর উপস্থিতিতেই তাদের এই কাজটা করে থাকে। ক্যাবিনেটের যে সিদ্ধান্তটা সেটাই রাজা রানী বাস্তবায়ন করে থাকে, মূলত এটাই।
তারপর প্রিভি কাউন্সিলের আমরা কার্যাবলীগুলো দেখে নিই। প্রিভি কাউন্সিল আমরা জানি, এর আগেও বলেছি যে প্রিভি কাউন্সিল আসলে বর্তমানে তেমন কোনো ক্ষমতা নেই, কিন্তু এটা তারপরেও রাজ পরিবারের সাথে জড়িত একটি গুরুত্বপূর্ণ পার্ট। আর যেহেতু জানো রাজ পরিবার যদিও প্রকৃত শাসক নয়, নিয়মতান্ত্রিক শাসক হলেও ব্রিটেনের যে রাজনৈতিক ব্যবস্থার ক্ষেত্রে কিছু কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা তাদের পালন করতে হয়, এবং এই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার ক্ষেত্রে তাদের এই প্রিভি কাউন্সিলের সহযোগিতা বা সাহায্য দরকার হয়ে থাকে। তো প্রিভি কাউন্সিলের ক্ষমতা এবং কার্যাবলী দেখি আমরা। শপথ, নিয়োগ এবং অপসারণ। এই প্রিভি কাউন্সিল সাধারণত রাজা বা রানী যাদেরকে নিয়োগ দিয়ে থাকেন, যাদেরকে অপসারণ করে থাকেন, অর্থাৎ রাজা বা রানী যাদেরকে রাজকর্মচারী বা সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ যে পোস্টে নিয়োগ দিয়ে থাকেন এবং অপসারণের ক্ষেত্রেও যারা ভূমিকা রেখে থাকেন, তাদের ক্ষেত্রে রাজা বা রানীর যে ক্ষমতাটা সেটা প্রিভি কাউন্সিলের মাধ্যমেই পরিচালিত হয়ে থাকে। অর্থাৎ এই যে প্রসেসটা করার ক্ষেত্রে কার্যক্রমগুলো যে পরিচালনা করে সেটা হচ্ছে প্রিভি কাউন্সিল। এছাড়া ইনাদের যে শপথ গ্রহণ, ইনারা যখন দায়িত্ব নেওয়ার সময় বিভিন্ন শপথ গ্রহণ করতে হয় প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ব্যক্তিকে, এই শপথ পরিচালনা করার কাজও এই প্রিভি কাউন্সিল করে থাকেন। তারপর আমরা দেখি নীতি নির্ধারণ বা সিদ্ধান্ত গ্রহণ। নীতি নির্ধারণ বা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ক্যাবিনেটই মূলত তার ভূমিকাটা পালন করে থাকে, কিন্তু এই ক্যাবিনেট যখন তাদের যে সিদ্ধান্ত বা কোনো বিষয় রাজা বা রানীর কাছে প্রেরণ করে থাকে, সেই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা বা এই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য যে কার্যাবলী সেগুলো পালন করে কে এই প্রিভি কাউন্সিল। অর্থাৎ ক্যাবিনেট তাদের সকল সিদ্ধান্ত রাজা বা রানীর কাছে পাঠিয়ে দেয়, রাজা বা রানী এই প্রিভি কাউন্সিলকে দিয়েই তাদের এই নীতিটা বাস্তবায়নের ক্ষেত্রে ভূমিকা পালন করে থাকে। তারপর দেখব বিচার বিভাগীয় কমিটি। প্রিভি কাউন্সিলের কিছু ক্ষমতা না থাকলেও এই ক্ষমতাটা তাদের বেশ কিছু আছে, যে তারা বেশ কিছু বিচার বিভাগীয় কমিটিতে ভূমিকা পালন করে থাকে। এই বিচার বিভাগীয় কমিটিটা কি? বিচার বিভাগীয় কমিটি হলো মূলত যে ইয়েটা ছিল নৌবাহিনী, যাজকীয় আদালত, উপনিবেশ বা ডোমিনিয়নের বিচারালয়ের যে সিদ্ধান্তের বিরুদ্ধে যখন কোনো আপিল করা হয়, সেই কাজটা এই বিচার বিভাগীয় কমিটি করে থাকেন। বর্তমানে প্রায় বছরে 30টির মতো বিচার এই প্রিভি কাউন্সিলের দ্বারাই সংগঠিত হয়ে থাকে। তাহলে আমরা কি দেখতে পাই যে নৌবাহিনী, যাজকীয় যে আদালত, ডোমিনিয়নের বিভিন্ন বিষয়ে যে বিচারাধীন বিভিন্ন বিষয় নিয়ে যখন আপিল করা হয়, তখন এই প্রিভি কাউন্সিলই তাদের ক্ষমতা বলে এই বিচারটা ব্যবস্থাটা পরিচালনা করে থাকে। আর প্রায় 30টার মতো মামলা প্রতি বছর এই বিচার বিভাগীয় কমিটি শেষ করে থাকে। তারপর তথ্য দপ্তর ও বিবিসি এর নীতি নির্ধারণ। তথ্য অধিদপ্তর এবং বিবিসি, ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন, এগুলো তোমরা জানো যে বিবিসি বাংলাদেশ না, মানে সারা বিশ্বের মধ্যে একটি বড় সংবাদ সংস্থা, এবং এই সংবাদ সংস্থার বিভিন্ন নীতি নির্ধারণীমূলক কাজ, এছাড়া তথ্য অধিদপ্তরের বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী কাজ, এগুলো কারা করে থাকেন? এই প্রিভি কাউন্সিল করে থাকেন। এছাড়া অক্সফোর্ড ইউনিভার্সিটি বিভিন্ন শিক্ষা এবং গবেষণামূলক বিভিন্ন নীতি নির্ধারণের কাজ এই প্রিভি কাউন্সিলই করে থাকেন। তারপর আমরা দেখতে পাই বিশেষ কমিটি। এই বিশেষ কমিটি বলতে বোঝায় যে যখন সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কোনো আলাদা আলাদা বা বিশেষ পরিস্থিতিতে কোনো কমিটি করা হয়, সেই কমিটিগুলো কি বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা গুরুত্বপূর্ণ মতামত দিয়ে থাকে, আর এক্ষেত্রে এই বিশেষ কমিটিটা কাজ করে থাকে। উদাহরণস্বরূপ বলতে পারি 1957 সালে ব্রিটেনে টেলিফোনে আড়িপাতামূলক একটা কাজের তদন্তের জন্য এই বিশেষ কমিটিটা গঠন করা হয়, এবং এই বিশেষ কমিটির রিপোর্টের উপর ভিত্তি করে সে সময় সিদ্ধান্তটা নেওয়া হয়ে থাকে। সুতরাং বলা যায় বিশেষ বিশেষ পরিস্থিতিতে এই বিশেষ বিশেষ কমিটিটা গঠিত হয়ে থাকে। তো আমরা এখন দেখে নিই ব্রিটেনের ক্যাবিনেটের উদ্ভব ও ক্রমবিকাশ। ব্রিটেনের বর্তমান যে ক্যাবিনেটটা রয়েছে, প্রত্যেকটা বিষয় একটা একটা পর্যায়ে আসে, এক এক করেই কিন্তু আমরা এই বিষয়গুলোকে ধারণা নিয়ে নিচ্ছি।
ব্রিটেনে ক্যাবিনেটের উদ্ভব ও ক্রমবিকাশ, উপদেষ্টা পরিষদ ক্যাবাল গঠন। আমরা বর্তমানে যে ক্যাবিনেট বা মন্ত্রিসভা, এটা কিন্তু একদিনে গঠিত হয়নি। প্রথমেই আসে কিভাবে উপদেষ্টা পরিষদ ক্যাবাল গঠন। এই উপদেষ্টা পরিষদ ক্যাবালটা গঠিত হয় মূলত প্রিভি কাউন্সিল থেকে। প্রিভি কাউন্সিলের আয়তন যখন রাজা দ্বিতীয় চার্লসের সময় অতিরিক্ত পরিমাণে বৃদ্ধি পায়, তখন এই প্রিভি কাউন্সিলটাকে কি করা হয়, একটু সংক্ষিপ্ত করা হয় এবং রাজার আস্থাভাজন 5 জন উপদেষ্টাকে নিয়ে কি করা হয়, একটি আলাদা উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। এই 5 জনের নামের প্রথম অক্ষর নিয়ে কি করা হয়, এই ক্যাবালটা গঠন করা হয়। এবং এই ক্যাবালটা যে গঠিত হয়, এটাকেই বর্তমান ক্যাবিনেটের একটি পূর্ব যে স্তর বা পূর্ব স্তর বলে ধরে নেওয়া হয়। কিন্তু এই ক্যাবাল গঠনটাকে পার্লামেন্ট কিন্তু ভালো চোখে দেখে নাই। তখন কি করেছে, লর্ড জানবি নামে একজন, এই ক্যাবালের 5 জনের মধ্যে একজন সদস্য, তাকে রাজার বিরুদ্ধে যে কুচক মন্ত্রণা বা মানে পরামর্শ দেওয়ার অভিযোগে কি করা হয়, অভিযোগ উত্থাপন করা হয় এবং তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। আর এর মাধ্যমেই কি করা হয়, এই মন্ত্রিসভা বা ক্যাবাল বা উপদেষ্টা পরিষদ যাই বলি না কেন, তাদেরকে এই ক্যাবিনেটের কাছে, অর্থাৎ মানে পার্লামেন্টের কাছে তাদের যে জবাবদিহিতার বিষয়টা নিশ্চিত করা হয়। সুতরাং বলা যায় যে প্রিভি কাউন্সিল থেকে যে 5 জন উপদেষ্টা, তাদের নিয়ে যে ক্যাবাল গঠিত হয়, এবং এই ক্যাবালটা যে তাদের মূল কাজ ছিল কি, রাজাকে বিভিন্ন ক্ষেত্রে পরামর্শ দেওয়া, এবং এই পরামর্শ দানের ক্ষেত্রে এই ক্যাবালটা গঠিত হয়, যেটা কিনা ব্রিটেনের ক্যাবিনেটের কি বলা হয়, পূর্ব স্তর বলে ধরে নেওয়া হয়। গৌরবময় বিপ্লবের প্রতিক্রিয়া। 1688 সালে যখন গৌরবময় বিপ্লবটা সংগঠিত হয়, তার আগ পর্যন্ত ক্যাবিনেটের ধারণাটা অত বেশি জোরদার ছিল না। কিন্তু এই গৌরবময় বিপ্লবের পরে কি হয়, ক্যাবিনেটের ধারণাটা কিছু কিছুভাবে মানুষের সামনে বা সরকারের সামনে চলে আসে। তো এই গৌরবময় বিপ্লবের পরে যে কি একটা সিদ্ধান্ত আসলো, রাজা তৃতীয় উইলিয়ামসের সময় তিনি কি করতেন, পার্লামেন্টের যে সদস্য ছিলেন তাদের মধ্যে থেকে অথবা বাইরে থেকে যে কেউ কোনো বিষয় থেকে তৃতীয় উইলিয়ামস কি করতে পারতেন, তার মন্ত্রিসভার সদস্যদের নিয়োগ দিতে পারতেন। এবং এই মন্ত্রিসভার সদস্যদের নিয়োগ দেওয়ার মাধ্যমেই রাজা কিন্তু তার ক্যাবিনেটের গঠনের বিষয়টা অনেক দূর পর্যন্ত এগিয়ে যান। পরবর্তীতে একদলীয় মন্ত্রিসভা গঠন। গৌরবময় বিপ্লবের পর রাজা তৃতীয় উইলিয়ামসের সময় হুইগ এবং টেরি নামে দুটি আলাদা রাজনৈতিক দল ছিল। রাজা তখন কি করতেন, এই দুটি দল থেকেই মন্ত্রীদের নিয়োগ দিতেন তার মন্ত্রিসভায়, কিন্তু এতে দেখা যাচ্ছে কি ভালো ফল পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে শুধুমাত্র হুইগ দল থেকে তিনি মন্ত্রিসভার সদস্যদের নিয়োগ দিতেন এবং এক্ষেত্রে কিছুটা ভালো ফল পাওয়া যাচ্ছিল। পরবর্তীতে এই সিদ্ধান্তই গৃহীত হয় যে পার্লামেন্টের মধ্য থেকে যে দলটা বেশি সংখ্যক আসনে জয়লাভ করবে, তাদের মধ্য থেকেই কি হবে, মন্ত্রিসভার সদস্যদের নিয়োগদান করা হবে। এবং ওখান থেকেই ক্যাবিনেটের বিষয়টা একটি প্রথমেই রূপ পায়, একটি মানে কাঠামোগত রূপ পায়, যেটা কিনা আধুনিক গণতান্ত্রিক বা আধুনিক ক্যাবিনেটের সাথে অনেকটাই মিল রয়েছে। কেননা ওই সময়ের আগ পর্যন্ত এই ক্যাবিনেটের বিষয়টার ধারণা এতটা সুস্পষ্ট হয়নি। হ্যাভনের যে বংশধরের সময় একটা নতুন ঘটনা ঘটে, আর সেটা নেই বর্তমানের পয়েন্টটা। রবার্ট ওয়ালপলের সময় ক্যাবিনেটের নীতির প্রসার। হ্যানোভার রাজবংশের রাজা প্রথম ও দ্বিতীয় জর্জের সময় একটা ঘটনা ঘটে, কারণ রাজা প্রথম জর্জ ইংরেজি জানতেন না এবং তিনি পার্লামেন্টের সভাগুলো সম্পর্কে অত বেশি ওয়াকিবহাল ছিলেন না, এবং তিনি শাসন ব্যবস্থা সম্পর্কে যে সমস্যাগুলো সেগুলো সম্পর্কেও অতটা পরিবর্তনে আগ্রহী ছিলেন না। এবং তিনি যেহেতু পার্লামেন্টের সভায় উপস্থিত হতেন না, সেহেতু তিনি রবার্ট ওয়ালপল নামে একজন ব্যক্তিকে পার্লামেন্টের সভায় সভাপতিত্ব করার অনুমতি প্রদান করেন। এবং এই রবার্ট ওয়ালপলই তৎকালীন সভায় কি করেন, প্রধানমন্ত্রীর মতো তার শাসন কার্যটা পরিচালনা করে থাকেন। তিনি কি করেন,
লর্ড সভার চেয়ে কমন সভার প্রতি বেশি গুরুত্ব আরোপ করেন এবং তার কার্যাবলী সম্পর্কে কী করেন, মন্ত্রীদের কাছে তার কার্যাবলী সম্পর্কে তিনি মতামত চান এবং তাদের সাহায্য এবং তাদের কী করেন, তাদের যে সমর্থনটা উনি দাবি করেন। এর মাধ্যমে রবার্ট ওয়ালপোল এই ক্যাবিনেট ব্যবস্থাকে আরও বেশি এগিয়ে নিয়ে যান এবং এই ক্যাবিনেটের রবার্ট ওয়ালপোলকে কি বলা হয়, ব্রিটেনের ইতিহাসের প্রথম প্রধানমন্ত্রী বলে অভিহিত করা হয়ে থাকে। কেননা এর আগে মন্ত্রী ছিল কিন্তু প্রধানমন্ত্রী পদটা কিন্তু ছিল না, এবং প্রধানমন্ত্রীর মতো করে উনি সকল শাসন ব্যবস্থাটা পরিচালনা করতেন বলেই রবার্ট ওয়ালপোলকে এই ক্যাবিনেটের নীতির একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে ধরে নেওয়া হয়। এবং বর্তমানে যে আধুনিক গণতান্ত্রিক ব্যবস্থার প্রধানমন্ত্রীর গুরুত্ব আমরা সবাই জানি, কিন্তু এই প্রধানমন্ত্রীর গুরুত্বটা আসে এই রবার্ট ওয়ালপোলের কাছ থেকে। তারপর আমরা দেখব উইলিয়াম পিটের সময় ক্যাবিনেট প্রথার যে 1742 সালে রবার্ট ওয়ালপোল কী করেন, কমন সভার তার যে সমর্থন হারান, এবং রবার্ট ওয়ালপোল যখন কমন সভার সদস্য সমর্থন হারান তখন কি হয়, তাকে তার পদ থেকে পদত্যাগ করতে হয়। এবং এই সময় একটা যে অবস্থা চলে আসে তখন কি হয় যে উইলিয়াম পিট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। এবং এই সময় রাজা তৃতীয় জর্জ কী করেন, তিনি রাজনীতি থেকে সরে যান এবং এ কারণে উইলিয়াম পিটের সময় যে তিনি মূল ক্ষমতার যে মূল আধারটা, রাজা থাকেন না আর, উইলিয়াম পিটই ক্ষমতার মূল আধারটা হয়ে যান এবং শাসন কার্যে মন্ত্রীদের নিয়ে উনি কী করেন, আধুনিক সময়ের মতো একটি মন্ত্রিসভা চালনা করেন এবং তারাই মূলত শাসন কাজটা পরিচালনা করে থাকেন। পরবর্তীতে 1937 সালে রাজকীয় আইনের মাধ্যমে এই ব্রিটেনের যে ক্যাবিনেটটা কী হয়, স্বীকৃতি লাভ করে এবং আধুনিক যে ক্যাবিনেটটা সেখান থেকেই আসে। ব্রিটেনে ক্যাবিনেট ব্যবস্থার বৈশিষ্ট্য আমরা জানি যে প্রত্যেকটা সরকার ব্যবস্থা বা শাসন ব্যবস্থা চালু করতে গেলে একটা ক্যাবিনেট ব্যবস্থা অবশ্যই প্রয়োজন। এটা প্রত্যেকটা দেশেই একটা ক্যাবিনেট রয়েছে। তা ক্যাবিনেটের যে বৈশিষ্ট্য সম্পর্কে আমরা একটু দেখি। সাংবিধানিক রীতিনীতির ওপর ক্যাবিনেট ব্যবস্থা প্রতিষ্ঠিত। 1937 সালে যদিও রাজকীয় আইন দ্বারা ব্রিটেনে ক্যাবিনেটের বিষয়টা স্বীকৃতি দেওয়া হয়েছে, কিন্তু তারপরও এখানে ক্যাবিনেটের যে বিষয়টা ছিল সেটা অত্যন্ত সংক্ষিপ্ত। সেখানে বিস্তারিতভাবে ক্যাবিনেটের ক্ষমতা কার্যাবলী সম্পর্কে কোনো আলোচনা করা হয়নি। মূলত ব্রিটেনের যে ক্যাবিনেটটা সেটা রীতিনীতির উপর ভিত্তি করেই গড়ে উঠেছে। এবং আমরা জানি যে ব্রিটেনের সংবিধান কি হয়, অলিখিত সংবিধান। এ কারণে ব্রিটেনের সংবিধানটাকে এবং ব্রিটেনের ক্যাবিনেট ব্যবস্থাটাকে কি হয়, অনেকটা রীতিনীতির উপর ভিত্তি করেই বর্তমানে প্রতিষ্ঠিত। তারপর রয়েছে রাজা বা রানী নিয়মতান্ত্রিক শাসক, যেটা নিয়ে আগেও কথা বলা হয়েছে। ক্যাবিনেট হলো মূল শাসক এবং রাজা বা রানী নিয়মতান্ত্রিক শাসক। সকল কাজ রাজা বা রানীর নামেই করা হয়ে থাকে, কিন্তু রাজা বা রানী কোনো কাজ নিজের ইচ্ছা অনুযায়ী করেন না। মূলত প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে মন্ত্রিসভা থাকে তাদের পরামর্শ মতেই রাজা বা রানী সকল কার্যক্রমগুলো পরিচালনা করে থাকে। তাদের নিজস্ব কোনো ইচ্ছা অনিচ্ছার এখানে বিষয় নাই। তারপর রয়েছে ক্যাবিনেটই প্রকৃত শাসক। ক্যাবিনেটই তাদের যে মূল কাজগুলো সেগুলো পরিচালনা করে থাকে। শাসন ব্যবস্থা পরিচালনা করার ক্ষেত্রে ক্যাবিনেট তাদের যে সিদ্ধান্ত, তাদের যে মিটিংয়ের উপর ভিত্তি করে যে সিদ্ধান্ত নিয়ে থাকে, তাদের নীতি নির্ধারণ করে থাকে, সেগুলোই পরিচালনা করে থাকে বা সেগুলোর দ্বারাই এই শাসন ব্যবস্থাটা পরিচালনা করে থাকে। তারপর আমরা দেখতে পাই প্রধানমন্ত্রীর নেতৃত্ব ও প্রাধান্য। আধুনিক যে গণতান্ত্রিক ব্যবস্থা, বিশেষ করে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় প্রধানমন্ত্রীর নেতৃত্বেই মূল কাজগুলো হয়ে থাকে। প্রধানমন্ত্রীর নেতৃত্ব এবং প্রাধান্যের উপর ভিত্তি করে এবং তার সভাপতিত্বে কী হয়, মন্ত্রিসভার বৈঠকটা অনুষ্ঠিত হয় এবং মন্ত্রিসভার বৈঠকে যে সিদ্ধান্তটা হয় এই সিদ্ধান্তটা কী করে থাকে, সেই সিদ্ধান্তের প্রতিফলনই তার শাসন ব্যবস্থায় আমরা দেখতে পাই। তারপর ক্যাবিনেট সদস্যরা পার্লামেন্টের সদস্য। বর্তমানে যে আমরা ব্রিটেনের যে পার্লামেন্ট ব্যবস্থা যদি দেখি, সেখানে দুটি হাউস আছে, একটি হাউস অফ লর্ডস আর একটা হাউস অফ কমন্স। এবং ব্রিটেনের যে পার্লামেন্টের সদস্যরা যে কোনো দুইটি হাউসের একটি হাউস থেকে নির্বাচিত
নির্বাচিত হতে পারেন, অর্থাৎ হাউস অফ লর্ডস থেকেও হতে পারেন, হাউস অফ কমন্স থেকেও হতে পারেন, কিন্তু তাদেরকে অবশ্যই পার্লামেন্টের সদস্য হতে হবে। তারা যদি পার্লামেন্টের সদস্য না হন তাহলে তারা কি হতে পারবেন না, ক্যাবিনেটের সদস্য হতে পারবেন না। কিন্তু যদি তারা যদি সরকার প্রধান চায় সেক্ষেত্রে তার পরামর্শে রাজা বা রানী পার্লামেন্টের বাইরে থেকেও কাউকে নিয়োগ দিতে পারেন, কিন্তু তাকে অবশ্যই 6 মাসের মধ্যে নির্বাচিত হতে হবে হাউস অফ কমন্সে, অথবা রাজা বা রানী কর্তৃক তাকে হাউস অফ লর্ডসের সদস্য হিসেবে কি হতে হবে, মনোনীত করতে হবে। আদারওয়াইজ কি হতে পারবে না, তার সদস্যপদ 6 মাস পর বাতিল হয়ে যাবে। তারপর আমরা দেখতে পাই যে সংখ্যাগরিষ্ঠ দল কর্তৃক সরকার গঠন। এটা প্রত্যেকটা দেশেই আমরা দেখতে পাই, যে দল সবচেয়ে বেশি সংখ্যক আসন লাভ করে তারাই সরকার গঠন করে, এবং ব্রিটেনের ক্ষেত্রেও ঠিক তাই। মূলত যে দুইটা পার্টি আছে, তার হচ্ছে বর্তমানে কনজারভেটিভ পার্টি আর একটা লেবার পার্টি, এই দুটো দলের মধ্যে থেকে সাধারণত যারা বেশি সংখ্যক আসন তারা লাভ করে থাকে এবং তারাই আর কি সরকার গঠন করে থাকে। তারপর ক্যাবিনেট ও পার্লামেন্টের মধ্যে নিবিড় সম্পর্ক, যেটা কিনা আমরা আগেও দেখেছি। ক্যাবিনেট এবং পার্লামেন্ট দুটি আলাদা কোনো সত্তা নাই, কেননা পার্লামেন্টের সদস্যদের মধ্যে থেকেই ক্যাবিনেটের সদস্যদের নির্বাচিত করা হয়ে থাকে। সুতরাং যেহেতু তারা একদিকে পার্লামেন্টের সদস্য, অন্যদিকে ক্যাবিনেটের সদস্য, সেহেতু তারা যে কোনো বিষয়ে পার্লামেন্টের সমর্থন পেয়ে থাকে। অর্থাৎ তারা যদি পার্লামেন্টের যদি কোনো বিল উত্থাপন করে সেটা সাধারণত পার্লামেন্ট মেনে নেয়, কারণ সংখ্যাগরিষ্ঠ দল কর্তৃকই এই সরকারটা যেহেতু গঠিত হচ্ছে এবং তাদের সদস্যরাই যেহেতু পার্লামেন্টে রয়েছে, সুতরাং তাদের আনিত কোনো বিল পার্লামেন্টে অবৈধ ঘোষণা হওয়ার সম্ভাবনাটা কম, কেননা তারা নিজেরা একদিকে পার্লামেন্টের সদস্য, অন্যদিকে ক্যাবিনেটের সদস্য, সুতরাং তাদের সমর্থন পার্লামেন্টে অবশ্যই থাকবে। তারপর আমরা দেখতে পাই দলীয় শাসন ব্যবস্থা, যেটা কিনা আমরা দেখেছি যে দল বেশি আসন লাভ করবে সে দলই ক্ষমতায় যাবে। সুতরাং এটাকে আমরা শুধু ক্যাবিনেট বলবো না, এটাকে একটি দলের সরকারও বলতে পারি। যেমন আমাদের দেশের ক্ষেত্রেও বর্তমানে আমরা দেখতে পাই কি কারা ক্ষমতায় রয়েছে, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় রয়েছে এবং তাদের মন্ত্রীরাই কিন্তু ক্ষমতায় রয়েছে। একইভাবে ব্রিটেনের ক্ষেত্রেও এটা প্রযোজ্য, যে যারা বেশি আসন লাভ করবে সে দলই ক্ষমতায় যাবে এবং সে দলই কী করবে, ক্যাবিনেট গঠন করবে। ব্যক্তিগত ও যৌথ দায়িত্বশীলতা, ক্যাবিনেটের যে সদস্যরা একদিকে যেমন তারা যখন ক্যাবিনেটের মিটিং হয় তখন কি হবে, তারা যৌথভাবে এই মিটিংয়ের বিষয়ে দায়িত্বশীল। কেননা যখন জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বা বড় কোনো বিষয় নিয়ে আলোচনা করা হয় তখন ক্যাবিনেট তারা একসাথে মিলে, ক্যাবিনেটের যা সদস্যরা থাকেন প্রধানমন্ত্রীর নেতৃত্বে একসাথে মিলে সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন। এ কারণে তারা যৌথভাবে দায়িত্বশীল। আবার ক্যাবিনেটের যারা সদস্যরা তারা কোনো না কোনো মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন, সেজন্য সে মন্ত্রণালয়ের বিষয়ে তারা ব্যক্তিগতভাবেও দায়িত্বশীল এবং তারা সে বিষয়ে কী করতে বাধ্য, জবাবদিহি করতে পার্লামেন্টের কাছে বাধ্য। সুতরাং আমরা বলতে পারি ক্যাবিনেট ব্যক্তিগতভাবে এবং যৌথভাবে দায়িত্বশীলতার বন্ধনে আবদ্ধ রয়েছে। তারপর রয়েছে গোপনীয়তা রক্ষা, যেহেতু ক্যাবিনেটের সদস্যরা একটি রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে থাকেন, সেহেতু তারা প্রিভি কাউন্সিলের কাছে কি করতে হবে, তারা গোপনীয়তার বিষয়ে শপথ গ্রহণ করতে বাধ্য। এর আগে আমরা দেখেছি যে প্রিভি কাউন্সিল কী করেন, শপথ গ্রহণেরও কিন্তু কাজ করে থাকেন, সেটা আমরা এখানেও দেখতে পাচ্ছি। গোপনীয়তা রক্ষা করার জন্য কি করবে, ক্যাবিনেটের যে সদস্যরা প্রিভি কাউন্সিলের নিকট শপথ গ্রহণ করবেন এবং তাদের যে মন্ত্রণালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র, দলিল, এই বিষয়গুলো তারা সবসময় নিজের মধ্যেই রাখবেন, কারো কাছে প্রকাশ করবেন না। এবং এই বিষয়ে যখন কোনো সিদ্ধান্ত হয়, যখন কোনো বাইরে কোনো আলাপ আলোচনা হয়, তিনি বিশেষ যে গোপনীয় বিষয়গুলো সুকৌশলী এড়িয়ে যাবেন, সেগুলো নিয়ে জনসম্মুখে মুখ খুলবেন না, সেগুলো নিজের মধ্যে রাখবেন। এই গোপনীয়তা রক্ষা রাষ্ট্রের নিরাপত্তা, স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্য জড়িত। তারপর আমরা দেখব দলীয় ঐক্য ও সংহতি, যেহেতু ক্যাবিনেটের সদস্যরা শুধুমাত্র কিন্তু দেশের না, তারা কিন্তু একটি দলের রিপ্রেজেন্টও করে। যেমন তারা হয়তো কনজারভেটিভ পার্টি বা লেবার পার্টি কোনো একটা দল থেকে তারা মন্ত্রী হয়েছেন এবং তারা সরকার গঠন করেছেন। সুতরাং তারা কিন্তু শুধুমাত্র
ইসের না, দলীয় যে ঐক্যটা এবং সংহতিটা এটা বজায় রাখার জন্য তারা কাজ করে থাকবেন। তারপর আমরা দেখতে পারি বিরোধী দলের গুরুত্বপূর্ণ অবস্থান। যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রেই বা গণতান্ত্রিক সরকার ব্যবস্থাতেই কি হয়, বিরোধী দলের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। কেননা বিরোধী দল সরকার সব যে কাজ ঠিক করবে তা কিন্তু নয়, তখন তারা পার্লামেন্টে উত্থাপন করে, প্রশ্ন উত্থাপন করে বিভিন্ন সভা-সমিতির মাধ্যমে বা তাদের যে বিরোধিতার মাধ্যমে জনগণকে সরকারের যে ত্রুটি বিচ্যুতিগুলো জনগণের সামনে তুলে ধরবেন। এবং জনগণ এটা বুঝতে পেরে যদি বোঝে যে না আসলেই সরকার ভুল করছে, তখন জনগণও বিভিন্নভাবে প্রেশার ক্রিয়েট করে সরকারকে সঠিক পথে আনার চেষ্টা করবে। অর্থাৎ বিরোধী দলকে প্রয়োজন করো সরকারের যাতে স্বৈরতান্ত্রিকভাবে ক্ষমতা পরিচালনা করতে না পারে বা তাদের কাজ করতে না পারে, সেজন্য বিরোধী দলের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে সরকারকে সঠিক পথে পরিচালনা করার জন্য। এছাড়াও যদি কমন সভা কাছে যখন পার্লামেন্ট বা ক্যাবিনেট যখন হচ্ছে কমন সভার কাছে তাদের আস্থা হারাবে, তখন প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাজা বা রানী এই ক্যাবিনেটটাকে ভেঙে দিতে পারেন এবং সেক্ষেত্রে বিরোধী দলকে আমন্ত্রণ জানাতে পারেন একটি নতুন ক্যাবিনেট গঠন করার জন্য। সেক্ষেত্রে বিরোধী দলই কী হবে, পরবর্তীতে আলাদা ক্যাবিনেট গঠন করবে। আর এই জন্য এই বিরোধী দলকে হার ম্যাজেস্টিস অল্টারনেটিভ গভর্নমেন্ট বলে বা হার ম্যাজেস্টিস অল্টারনেটিভ গভর্নমেন্ট নামে পরিচিত করা হয়। আর এজন্যই এই বিরোধী দলটা কি অনেক সময় তাদের ছায়া মন্ত্রিসভা তৈরি করে থাকে। কেননা যদি যে কোনো বিশেষ অবস্থায় যদি সরকারকে পদত্যাগ করতে হয় এবং বিরোধী দল ক্ষমতায় আসে, তখন এই ছায়া মন্ত্রিসভাটাই একটা পূর্ণাঙ্গ মন্ত্রিসভা হিসেবে দাঁড় করাবে এবং হার ম্যাজিস্ট্রেটস অল্টারনেটিভ গভর্নমেন্ট হিসেবে তারা তাদের দায়িত্ব পালন করবে এবং শাসন ব্যবস্থাটা পরিচালনা করবে। সুতরাং আমরা দেখতে পারলাম কি যে প্রিভি কাউন্সিলের উদ্ভব বিকাশ সম্পর্কে, প্রিভি কাউন্সিলের কার্যাবলী সম্পর্কে এবং ব্রিটিশ যে পার্লামেন্টের বা ব্রিটিশ ক্যাবিনেটের যে ক্রমবিকাশ সম্পর্কে কীভাবে বর্তমান পর্যায়ে এসেছে এবং ব্রিটিশ যে ক্যাবিনেটের তাদের যে কার্যাবলী সম্পর্কে, তাদের ক্ষমতা সম্পর্কে আমরা জানতে পারলাম। আশা করি আজকের ক্লাসটা তোমাদের জন্য ফলপ্রসূ হবে। তোমরা ভালো থাকবে, নিরাপদে থাকবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাসের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।